সময়ের ধারাবাহিকতায় আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামীকে জাতির সেবার জন্য এ পর্যায়ে যতটুকু কবুল করেছেন, সুযোগ দিয়েছেন, মহান রবের প্রতি তার জন্য শুকরিয়া আদায় করছি। আমরা গভীর কৃতজ্ঞতা আদায় করছি 24 জুলাই আন্দোলনে যারা তাদের জীবন দিয়ে এই জাতিকে মুক্তির স্বাদ সাময়িকভাবে পাইয়ে দিয়েছেন, আর যারা লড়াই করতে গিয়ে তারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, এই উভয়ের জন্যই আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সীমাহীন মর্যাদা দান করেন। যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত এনায়েত করুন। শুধু জুলাই নয়, 2006 সালের 28 অক্টোবর থেকে এ দেশের বুকে যারা বিশৃঙ্খলা এবং সন্ত্রাস কায়েম করেছিল, তাদের সন্ত্রাসের কবলে পড়ে বাংলাদেশ জামাত ইসলামীর 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতা সহ আমরা আমাদের সহস্রাধিক সহকর্মীকে হারিয়েছি। অন্যান্য বিরোধী দল মতের উপরেও একই তাণ্ডব ফ্যাসিবাদী সরকার চালিয়েছিল। তাদের যারাই সন্ত্রাসের শিকার হয়ে, জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের জন্য মহান মাবুদের দরবারে মর্যাদাপূর্ণ শাহাদাত কামনা করছি। যারা সীমাহীন ত্যাগ এবং কুরবানি স্বীকার করেছেন, জেল জুলুম আয়নাগরের সঙ্গী হয়েছেন, যাদের জান মালের উপর, ইজ্জতের উপর আঘাত এসেছে, আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় দেশবাসী, ইতিহাসের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। এই সরকারের সকল কাজই ভালো, সকল কাজই মন্দ, এইভাবে চোখ বন্ধ করে বিচার করার কোনো সুযোগ নেই। তারপরে এইটুকু বলা যায়, দৃশ্যমান আমরা যেটা পেয়েছি যে নতুন করে ওই আয়নাগরের অস্তিত্ব আর টিকিয়ে রাখা হয়নি, কাউকে ওরকম গুম হতে হয়নি, মানুষকে নির্বিচারে গুলি করে পাখির মতো হত্যা করা হয়নি, মানুষকে হত্যাযোগ্য করার জন্য কোনো বয়ান তৈরি করা হয়নি। এইটুকু আমরা দৃশ্যমান দেখেছি। কিন্তু তাদের একটি পবিত্র দায়িত্ব ছিল, তারা যেহেতু ট্রানজিশনাল পিরিয়ডের সরকার, পাওয়ার ট্রান্সফারটাকে তারা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করা ছিল তাদের দায়িত্ব। কার্যত এই দায়িত্ব তারা পালন করতে পারেননি, এই দায়িত্বে পালনে তারা ব্যর্থ হয়েছে। ফলে জাতির মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান এবং সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে, কার্যত সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এই নির্বাচনের মাধ্যমে হয়নি। কেন হয়নি তা আপনাদের সামনে পরিষ্কার। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি। এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টার মুখ থেকেই তার স্বীকৃতি এসেছে, তিনি প্রথম রাজসাক্ষী। প্রফেসর ডক্টর ইউনূস তিনি যুক্তরাজ্য সফর করেছিলেন। সফরে যাওয়ার একদিন আগে জাতির সামনে ভাষণ দিয়ে তিনি বলেছিলেন, নির্বাচনটি অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের প্রথমার্ধে এবং নির্বাচন কমিশন তার উদ্যোগ গ্রহণ করবে, বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি গেলেন, সেখানে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, তখন তিনি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তার সাথে বসলেন। বসে তিনি দেশে না এসে তার পক্ষ থেকে সেখানে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট করা হলো।
তিনি যে ঘোষণা দিয়ে গেলেন মাত্র 4 দিন আগে, এটিকে বদলে দিয়ে তিনি বললেন যে এই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেও হতে পারে। আমরা এটার তখনই প্রতিবাদ করেছিলাম যে বিদেশের মাটিতে বসে দেশের নির্বাচনের ডেট কেন ঘোষণা করতে হবে। 2 নম্বর, বিএনপি একমাত্র স্টেক হোল্ডার নয়, এখানে আরো নিবন্ধিত তখন 39টা বা 41টা দল ছিল। তাদের সাথে বিভিন্ন পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বসেছেন, তার উপদেষ্টারা বসেছেন, কথা বলেছেন। এই সব কিছুর পরেই তো তিনি একটা ঘোষণা দিয়ে বিদেশ গিয়েছিলেন। তিনি কারোর সাথে কথা না বলে শুধু একটা দলের নেতার সাথে কথা বলে সেটা কেন বদলাতে যাবেন? এইটাকে আমরা একটা অসুস্থ প্র্যাকটিস বলে উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম যে তিনি একটা ভুল বার্তা জাতিকে দিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন শুধু বিগত ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাই নয়, বরঞ্চ স্বয়ং সরকারেরই একজন প্রতিমন্ত্রী তিনিও বলে ফেলেছেন যে আন্দোলন করেছে ছাত্র যুব সমাজ, আমরাও ছিলাম, তবে প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয় তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগসাজশের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে। 2টি ভোট একই দিনে একই সাথে অনুষ্ঠিত হয়েছে, 2টি ব্যালটে, পৃথক ব্যালটে। একটি ভোট ছিল জাতীয় সংসদ সদস্য হিসেবে যাকে তারা নির্বাচিত করবেন, আরেকটি ভোট ছিল গণভোটে হা কিংবা না। এখানে 4টি সুস্পষ্ট প্রশ্নমালা ছিল। এর ভিত্তিতেই জনগণ তাদের রায় দিয়েছে। 2টি ব্যালটেরই সদ্ব্যবহার হয়েছে। যারা ভোট দিতে এসেছেন তাদের 68 ভাগের উপরে জনগণ হার পক্ষে ভোট দিয়েছে গণভোটে। আর বিগত সরকারের যে উপদেষ্টা বলেছিলেন যে আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, তাদের 168টা পাওয়ার কথা ছিল, আমরা 100টা কেটে নিয়েছি, তাদেরকে 68তে আমরা বেঁধে দিয়েছি। আপনি দেওয়ার না দেওয়ার কে? হু হ্যাজ গিভেন ইউ দ্যাট পাওয়ার? এটা চরম লজ্জাজনক, কিন্তু সত্য চাপা থাকে না, বের হয়ে আস। এরপরে তিনি বললেন না, আমরা বর্তমান বিরোধী দলকে মিন করি নাই। তাহলে বর্তমান বিরোধী দলের বাইরে 68টা আসন কে পেল? আসলে হাজারবার চেষ্টা করলেও শাক দিয়ে ভাত ডাকা যায় না। সত্যকে মিথ্যার প্রলেপনে অন্ধকারে ফেলে রাখা যায় না, সত্যের আলো বের হয়ে আসে। এটি বের হয়ে এসেছে। ইতিহাস হয়তো একদিন এই নির্বাচনের পোস্টমর্টম করবে, সেদিন আরো চুলচেরা অনেক জিনিস বের হয়ে আসবে। তবে আমাদের ঐক্য বাংলাদেশের জনগণের দেশ পরিচালনার দায়িত্বে গেল কি গেল না, এটা আমাদের বড় আফসোসের জায়গা নয়। আমাদের বড় আফসোসের জায়গা জনগণের আকাঙ্ক্ষার যে মৃত্যু হলো এই জায়গাটায়। এরপরে কি হলো? দেশে একটা অস্থিতিশীল পরিবেশ আমরা চাইনি তাৎক্ষণিক সৃষ্টি হোক।